ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি ni Philbury Hastirani Malay Paras Mazaka Koktishala Agartala Press Club Arafai Manjaka Hasrin Montri Okra Dr. Manik Shah Manjaka Montri Shushanto Chaudhary Agartala Press Club ni Tangfang Pranab Sarkar Assam Montri Okra Biplop Kumar Dev Central ni Minister Pratima Bobby Khubei Puro Nigam ni Mayor Tekubni Adonra চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সবসময় আমরা বলি কিন্তু সব কথায় কথায় আমরা বলি মিরর কখনো মিথ্যা কথা বলে না, এটা আমরা বলি। আর আপনাদের মিরর মানে আপনাদের ক্যামেরা, ক্যামেরাও মিথ্যা কথা বলে না। প্রিন্ট মিডিয়া মাঝে মাঝে এদিক সেদিক আমরা শুনি এক একবার পৃষ্ঠা যেটা নিউজকে ভিউজ করে দেয়, কিন্তু আপনারা কিন্তু সত্য নিষ্ঠা, কারণ আপনারা ইচ্ছা করলে আপনারা পারবেন না, কারণ ক্যামেরাস অ্যান্ড মিরর স্পিক্স দ্য ট্রুথ। এর জন্য আজকে এখানে আসায় আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি যে সত্যিকারের অর্থে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে এই সরকার, আমার মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন যে আমরা মিডিয়া ভঙ্গ, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। কি করে হলাম আমরা? কারণ এতদিন ধরে যে সরকার, এর আগে ওরা এখানে পরিচালন ভার নিয়েছিল ওদের কাঁধে, ওদের বিরুদ্ধে আমরা কিন্তু অনেকভাবে যে যে জায়গায় থাকি, আমি আমার জায়গায় ছিলাম, যারা একদম ডাইরেক্ট রাজনীতি করেছে তাদের জায়গায় ছিল, ওরাও ওদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে। তো সেই সুবাদে আমাদের সত্যিকারের অর্থে এখানে যারা মিডিয়ার এখন সর্বোচ্চ স্তরে ছিল বা আছে, তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ, তারাও ফাইট করেছে, তারাও সংঘর্ষ করেছে। এই কারণে আমাদের এই যে মিডিয়া বান্ধব যে কথাটা, এতদিনের সংগ্রামের সাথী বলে সেটা সম্ভব হয়েছে। এবং আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার অন্যান্য যে বিগত দিনের যে সরকার যারা পরিচালনা করেছে, তারা কিন্তু আমাদের থেকে ওদেরকে ছিনিয়ে নিতে পারবে না, এতটুকু আমার বিশ্বাস। যে সংগ্রামের সাথী হওয়ার সুবাদে একজন আরেকজনকে আমরা জেনেছি, আমরা একজন আরেকজনকে বুঝি। এখানে আর্থিক অবস্থার কথা বলা হয়েছে, যারা এর সাথে যুক্ত, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করার চেষ্টা করি। এবং যখনই এগুলো আমাদের গোচরে আসে এবং ক্যাবিনেটে বিশেষ করে যখন আসে, যেটা বলা হয়েছে, আমরা কিন্তু অত্যন্ত সংবেদনের সাথে আমরা এটা চেষ্টা করি যাতে এটা একটা কিছু করা যায়, এবং আগামী দিনেও করবো। এখানে সেক্রেটারি মহোদয় একদম আগের স্টাইলে যে দাবি দেওয়া কোনো কনফারেন্স হলে যে স্টাইল আগের সরকারের সময়ে, সেইভাবেই উনিও রেখেছেন। অ্যাকচুয়ালি আমাদের সময় দরকার লাগে না যে দাবি দেওয়া পেশ, আমরা দাবি হওয়ার আগেই আমরা দাবি পূর্ণ করি। এই স্টাইল দেখে আমার মনে হয় আমরা একটু ব্যতিক্রমীভাবে ভালো, যে যখন বসিয়ে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বাহাদুরকে বসিয়ে আজকে আমাদের এই দাবি এই দাবি এই দাবি, এগুলো দরকার লাগে না, আমরা বুঝি সব। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এগুলো গতানুগতিক আমরাও করতাম, যখন কনফারেন্স আমাদের ডাক্তারদের কনফারেন্স আমরাও বলতাম। এখন কিরকম জায়গায় লাগে, আমার হতো না, কিছুই করতো না। হ্যাঁ, তো এটাও যেমন একটা পার্ট আর কি, যে কোনো কনফারেন্সে যে দাবি পেশ, দাবি সহমত, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং এই কনফারেন্সকে আরো কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে কথা বলা, যাতে মেম্বারদের খুশি করার জন্য, যে বলেছি তো আজকে আমি এমনভাবে বলেছি, তো তোমাদের জন্য কিন্তু আজকে বলেছি মন থেকে মনে রেখে। এই যে ভাবনা চিন্তা আগে এত বছর ধরে আমিও দেখেছি, আমরাও বলতাম, এগুলো আমি এইভাবে বলেছি যে তোমাদের কথা বলেছি, এমনিতেই বলে বলতো, এমনিতে তো গিয়েই বলতে পারে, দরকার নেই। আর এই কালচার আমার মনে হয় আমাদের বেড়ে আসা উচিত, দরকার লাগবে না। যে কালচার এতদিন ধরে চলছে, এগুলোকে এখন মানে উপরে দেওয়া প্রয়োজন। এখানে
আমার ক্যাবিনেটের মন্ত্রী মহোদয় আইসিএ ডিপার্টমেন্টে আমাদের সাংবাদিকদের জন্য কি কি করেছে সেই বিষয়ে গেলাম না, পুরোপুরি উনি বলে দিয়েছেন। তো নিশ্চয়ই আমরা সাংবাদিকদের আমরা খুব সেন্সিটিভ এবং ওনাদের যেসব সমস্যা আমরা বুঝি এবং সব কিছু 100% এই কদিনে হয়ে যাবে সেটাও ভাববার কিন্তু অবকাশ নেই। আমার মনে হয় সেভাবে চিন্তা করাটা উচিত না। আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে, নিশ্চয়ই আমরা করবো। আর ধীরে ধীরে ডেভেলপমেন্ট কিন্তু ধীরে ধীরেই হয়। এখানে কোনো এক সময় আমি বলবো না এখানে প্রেস ক্লাব হয়েছে, তার বিল্ডিং হয়েছে, কিভাবে হয়েছে আমাদের চোখের সামনে। এখানে এসি যখন এয়ার কন্ডিশনিং হয়েছে কোনো না কেউ করেছে, কিন্তু আমি অবদান রাখলাম আবার তাদের বিরুদ্ধে আবার কথা বলবো বা তাদের যাতে সমস্যা আরো বেশি হয় সেটাও ঠিক না। সত্যিকারের অর্থে আমরা যাতে এই ফিলিংসটা আছে সবার মধ্যে যে এই সরকার, আমরা চতুর্থ স্তম্ভ বলি। আমি অনেক সময় অনেক জিনিস আমি যখনই কোনো খবর দেখি বা খবর শুনি তার থেকে কিন্তু আমরাও শিক্ষা লাভ করি যে না এই ঠিকই বলেছে। এখন আমি এটা বিরুদ্ধে আমি বলি না আমার এগেনস্টে লেগেছে, সেটা ঠিক না। এর থেকে কিন্তু শিক্ষা হয় এবং সংবাদ জগতের যারা সত্যিকারের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এর থেকে আমি ডেইলি এভরিডে না এবং পরবর্তী সময়ে কিন্তু সেইভাবে আমি নিজেকে চেষ্টা করি বা আমিও বলবো অন্যদের চেষ্টা করা উচিত যে না ও তো আমার দেখিয়ে দিয়েছে এই জিনিসটা ভুল, এতে একটু শিক্ষা লাভ করা উচিত। কাজে সংবাদপত্র ভেরি সেন্সিটিভ। এখন তো সব জায়গায় পলিউটেড, পলিউশন সংগঠিত, পলিটিক্সও পলিউটেড। যে কোনো ইনস্টিটিউশনই বলুন, ডিফারেন্ট ডিসিপ্লিন, এর মধ্যে কিন্তু আপনারাও ব্যতিক্রমী নন। আমি বলবো যে এইভাবে আপনাদের লিডারশিপ যেহেতু আমাদের সাথে ওদের বহুদিন পরিচিত, আমাদের কাজে আমরাও বলবো যে এইভাবে ক্লিয়ার কাট ডাইরেকশনে চলা উচিত। আমরা কারোর দ্বারা যেন প্রভাবিত না হই, একদম দরকার নেই প্রভাবিত হওয়ার। যদি ঠিকভাবে আমরা চলি, আমার মোরাল যদি হাই থাকে তাহলে ভয় পাওয়ার কি আছে? মোরাল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। মোরালটাকে যত আপগ্রেডেশন করা যাবে তত বেশি কিন্তু ওই বিএমআরে গিয়ে মাসেল বাড়ানোর প্রয়োজন হয় না। মোরাল হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস এবং সেটা যদি আমরা করতে পারি আগামী দিন, আমরা যেটা বলছি যে আমার ত্রিপুরা, আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই আমরা সেটা করতে পারবো। যে বিষয়টা আপনাদের আজকে এই কনফারেন্সে আমি বলবো যে আমরা কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে আছি। বিশেষ করে আমরা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান দিয়েছি, সত্যি আই ভেরি মাচ মানে ওয়েরিড অ্যান্ড অ্যাফ্রেড অফ। বহু জায়গায় একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে। গলিতে আনাচে কানাচে নেশা ছেয়ে গেছে। আপনারাও বোধহয় এতদিন দেখেননি যে হারে এই সরকার আসার পর, আমি তো অন্তত দেখিনি যে গাঁজা নাকি ত্রিপুরাতে উৎপাদিত হয়েছে। মানে হাজার হাজার মেট্রিক টন গাঁজা রোজই বের হয়, সেটা পরে আমি দেখবো কি হয় না হয়। কিন্তু এত গাঁজা উৎপাদন হয় এবং মেশিনারি কি এত সুন্দর, এগুলো কিন্তু আমি আগে জানার সুযোগও ছিল না। কিন্তু এই সরকার আসার পর সেটা বুঝলাম যে কিভাবে এখানে গাঁজার উৎপাদন হয়। নেশা তো অনেক বছর ধরে এখানে আছে, ট্যাবলেট থেকে আরম্ভ করে এলএসডি থেকে আরম্ভ করে এভরিথিং। আমার বন্ধু বান্ধব যারা আছে সাইকিয়াট্রিক ডক্টর, তাদের সাথে মাঝে মাঝে কথা হয় কিভাবে ছেলে মেয়ে সব ইয়াং জেনারেশন পুরো এখন ড্রাগে আচ্ছন্ন। আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি কিন্তু আমি বলছি, কারণ আপনারা আমাদের দেখিয়ে দিন। আমরা পলিটিশিয়ান, আমি এখন মুখ্যমন্ত্রী, আমাদেরও আপনারা দেখিয়ে দিন যে না আপনাদের এই কাজটা ঠিক না, আপনার সরকারের এই কাজটা ঠিক না। কিন্তু আপনাদেরও এই সমাজ পরিবর্তনের আপনারও কিন্তু একটা বিশেষ দায়িত্ব রয়ে গেছে। এবং আমি আবার বলছি আপনারা বেশি করে এই নেশা কোথা থেকে নেশার কারবারিদের আপনারা চিহ্নিত করুন, আর বাকি কাজ আমাদের কি করতে হবে আমাদের করছে উইল ডু ইট অ্যান্ড উইল অ্যাড্রেস। একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে আগামী দিন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে খুব হইচই হয়েছে যে আমাদের এখান থেকে পুলিশ লাইন থেকে চুরি হয়ে গেছে এইসব বিষয়। কিন্তু আমি যখন খবর নিলাম সাথে সাথে সেখানে আমরা কি দেখলাম, এই ফাইলগুলো নিয়ে গেছে নেশাখোর কয়েকজন লোক। কি কাজ ওদের? ওদের কাজটা হচ্ছে
এগুলো নিয়ে ওজন ধরে বিক্রি করে, এবং সে মরিয়া হয়ে যায় যে এখন যদি আমি ট্যাবলেট বা নেশাটা আমি না করি, ফেন্সিডিল যদি না খাই তাহলে আমি মারা যাবে। এর সামনে যা পাই তাই নিয়ে যায়। তবুও একটা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রাইমারি বেসিক বলছি এটা। তো আপনি চিন্তা করুন অবস্থাটা কোন জায়গায় আছে। আমার নিজের বাড়িতেও এরকম একবার ঘটনা হয়েছে। পরবর্তী সময় ওকে যখন আমি ধরলাম, থানাতে আমি খবর দিলাম, এটা প্রায় 10-15 বছর আগের ঘটনা। ওকে ধরে যখন জিজ্ঞেস করলাম, থানার দারোগা আসলো, ও দেখি না ও হেসে দিল থানার দারোগা। আরে ও তো নেশা করো, আমার 3 তলা বাড়ির নিচে ঢুকে সে সমস্ত জিনিস নিয়ে গেল শুধু নেশা করার জন্য। পকেটের ভিতরে দেখলাম তো নেশার ভিতর। তো ওই যে অভিজ্ঞতা এবং বর্তমান যে পুলিশের যে রিপোর্ট, আমি অনেকটা মিল পাওয়াতে অনেকটা আমি নিশ্চিত হলাম হতে পারে এটা। কাজে আপনাদের কিন্তু এই দায়িত্বটা আপনাদের নিতে হবে। আপনারা খালি দায়িত্ব আমাদের দেবেন, আমাদের খালি বলবেন যে এটা বল সেটা হবে না। আপনাদের অনেক দায়িত্ব, এবং ট্রুলি সমাজ যদি আপনাদের পরিবর্তন করতে হয়, আমাদের যে গতানুগতিক যে ধারাবাহিকতা ইভেন রাজনীতিতেও, সেটাও পরিবর্তনের দায়িত্ব আপনাদের। Honesty is our best policy, আগে বলা হতো বেস্ট বিজনেস, কিন্তু আমরা বলি honesty is our principle। আমাদের প্রিন্সিপাল হতো। আপনাদের কাছে আজকে এই আমার আরেকটা মিটিংয়ে যেতে হবে, রাত্র চলবে। তো বাপি বাবু বারবার বলছেন আসতে হবে। বাপিকে যদি কি বললাম জানি না আমি, যাই হোক প্রণববাবু তো বলার সুবিধা পাইনি, পরে বলবে। যাই হোক, এনাদের সাথে আমার বহু পুরনো পরিচয়। একবার ভেবেছিলাম সিটিজেন ফোরাম দিয়ে অনেক কিছু পরিবর্তন করে ফেলবো, কিন্তু পরবর্তী সময় ওদের অবশ্য আসার আগে রাজনীতিতে ওনাদেরকে বলেছি যে আমি যাচ্ছি, আপনাদের অনুমতি নিয়ে পরে বলবেন না যে আমি রাজনীতিতে ঢুকে গেছি। তো পারমিশন নিয়ে একদম আমি চলে যাবো। আর আপনি চলে গেলে সমস্যা হবে। আমি বললাম না, আমি যদি থাকি তাহলে সিটিজেন ফোরামের যে তার যে নিউট্রাল সেটা কিন্তু সমস্যা হবে। এর জন্য আমি বলে আমি তারপরে গেলাম। যাই হোক, আমার খুব ভালো লাগলো। এই প্রথম আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স যে মিডিয়া সোসাইটির যে কনফারেন্স এখানে হলো, আমরা এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদের আজকের এই যে কনফারেন্স সাকসেসফুল হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য। বিগত দিনে যারা সরকারি পরিচালনা ছিলেন, গণতান্ত্রিক আস্থা ছিল না, তো স্বাভাবিকভাবেই যাদের গণতন্ত্রে আস্থা নেই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আস্থা, তাদের কাছ থেকে আশা করা যায় না। তাই আক্রমণ সংঘটিত হতো। কিন্তু আজকে কিন্তু আপনাদের সেফটি সিকিউরিটির কথা বিবেচনা করে, বিচার করে প্রেস জ্যাকেট প্রদান করা হচ্ছে। অনেক সাংবাদিক বন্ধুরা এখানে প্রেস জ্যাকেট পেয়েছেন, এবং ডাইরেক্টর আইসিএকে আমি বলেছি যে যারা পাননি, আগামী দিনে আমাদের কাছে কয়েকশো প্রেস জ্যাকেট আমরা আবার নতুন করে আনিয়েছি, আমরা তাদেরকে আবার নতুন করে প্রেস জ্যাকেট প্রদান করব, যাতে প্রেস জ্যাকেটটা ধারণ করে আপনাদের সঙ্গে কোনো রাজনৈতিক কাভারেজ বা যে কোনো কাভারেজের জন্য যদি আপনারা যান, আপনি সাংবাদিক বন্ধু সেটা আপনি আইডেন্টিফাইড হলেন, অর্থাৎ পুলিশ বলুন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যে কোনোখানে বলুন, আপনারা সেই সিকিউরিটি একটা থাকবে যে আপনারা সাংবাদিক বন্ধু, যেটা বিগত দিনে ছিল না, বা সরকারের তরফ থেকে যেটা বিগত দিনে আপনাদের জন্য আলোচনা করা হয়নি। এইভাবে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক ইন্স্যুরেন্স, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও যখনই ক্যাবিনেটে কোনো বিষয় আসেন সাংবাদিকদেরকে নিয়ে উনি সবসময় বলে যান যে না, এটা পাস করাতে হবে। কারণ উনিও উপলব্ধি করেন যে গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, রাজ্যের অগ্রগতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তবে সাংবাদিকদেরকে লিবার্টি দিতে হবে, ফ্রি হ্যান্ড দিতে হবে, তাদের জন্য ভাবতে হবে। এই রাজ্য ছোট্ট রাজ্য, এখানে শিল্প বলতে কিছু নেই। যারা নতুন সাংবাদিকতা করতে চায়, এবারকার যখন আমরা ক্যাটাগরাইজেশন করেছি, পরিষ্কার ভাষায় আমরা যেটা আইসিএ দপ্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যারা নতুন, সেটা ইলেকট্রনিক চ্যানেল হোক, বৈদ্যুতিক চ্যানেল হোক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, তাদেরকে স্টার্ট আপ হিসেবে গণ্য করতে হবে। তাই বিগত দিনে যেটা ছিল যে আনলিস্টেড ক্যাটাগরিটাকে উঠিয়ে দিয়ে আমরা গ্রুপ সি করে দিয়েছি, ক্যাটাগরি সি করে দিয়েছি, যাতে করে তারা নিজেদেরকে ছোট করে খাটো করে না দেখে। আমি নতুন এসেছি এই সাংবাদিকতার লাইনে, আমি সত্যনিষ্ঠার সঙ্গে যখন আমার কাজ পরিচালনা করব, আমি আস্তে আস্তে অভিজ্ঞতা নিরিখে আমি এগিয়ে যাব, সব দিক থেকে আমি এগিয়ে যাব। কারণ আজকে এখানে
ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলের সম্মেলন। আমরা যখন ছাত্র রাজনীতি করি, রাজনীতির শুরুয়াত যখন আমরা করেছিলাম, ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল কটা ছিল? এখানে প্রণব দা, সঞ্জয় দার সঙ্গে নিচে যখন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলাম, এই আলোচনা করছিলাম, আমরা দেখতাম আইনেট একটা মিডিয়া চ্যানেল এসেছিল, আইনেট। তারপরে এসছে প্রাইম ফোকাস, সংবাদ প্রতিদিন, হেডলাইন্স ত্রিপুরা। পরবর্তী সময় আছে 2011-12 সালে হেডলাইন্স ত্রিপুরার পথ চলা শুরু। পরবর্তী সময় ভ্যানগার্ডের এখানে কর্ণধার হয়েছে সেবকদা। এগুলো আমরা দেখেছি আমাদের চোখের সামনে দিয়ে, এগুলো তাদের পথ চলা শুরু হয়েছে। কিন্তু অনেক চ্যানেল হারিয়ে গেছে, অনেক চ্যানেল আবার তার অস্তিত্ব চালান দিয়ে এখন পর্যন্ত চালান দিতে সক্ষম হয়েছে। বিগত দিনে এখানে ডাইরেক্টর আইসি রয়েছে, 40 কোটি টাকার মতো বাজেট ছিল। এবারকার আইসি ডিপার্টমেন্টের বাজেট আমরা প্রায় 65 কোটি টাকা করেছি। জামটা দেখুন, যেখানে 40 কোটি টাকা ছিল, এবারকার বাজেট আমরা 65 কোটি টাকা করেছি। অর্থাৎ সঠিক সময়ে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, এখানে প্রিন্ট মিডিয়ার অনেক বন্ধুরা রয়েছেন, আমি বারবার একটা কথাই বলি যে আমাদের রাজ্যে শিল্প বড় আকারে নেই, বা মিডিয়া হাউসগুলো তত বড় আকারে সেগুলো চলতে পারে না আমার বাইরের রাজ্যে যেভাবে চলাফেরা করে। তাই মিডিয়াকে একটা শিল্প হিসেবে ধরতে হবে, ছোট আকারে হলেও সেটাকে ধরতে হবে। এবং সেই কথা মাথায় রেখে আমরা প্রতি মাসে যেন এখানে বিভিন্ন হাউসগুলো, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, ওয়েব মিডিয়া বলুন, প্রতি মাসে যেন তাদেরকে তাদের যে বিলটা প্রদান করা হয়, তারা বিল যে সাবমিট করবে সেই বিল যেন রিলিজ করা হয়, তার জন্য আমরা সে আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছি। এবং এখানে প্রতি ধাপে ধাপে মিডিয়াদেরকে, আগে যেমন আমরা শুনতাম যে বছরে একবার বা দুবার মিডিয়াদেরকে পেমেন্ট দেওয়া হবে, বিগত সরকারের আমলেও সেটা শুনেছি। অ্যাড দিতে গিয়ে আমার লোক কারা, বিরোধী দলের লোক কারা, সেগুলোকে বেছে বেছে অ্যাড প্রদান করা হতো। এখানে অনেক অনেক মিডিয়া বন্ধুরা রয়েছে যারা বলা বলি করেন মাঝে মাঝে যে আমরা চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি, একটা অ্যাড পাইনি সরকারের কাছ থেকে, প্রাইভেট অ্যাড নিয়ে নিজেদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি। আজকে সেই দিনটা কিন্তু এখন অতীত হয়ে গেছে। আজকে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা সমপরিমাণে অ্যাড প্রদান করেছি, ক্যাটাগরাইজেশন হয়েছে, আপগ্রেডেশন হয়েছে। আজকে কেউ যেন এটা বলতে না পারে যে আমি এই সরকারের আমলে আমাকে বঞ্চিত করা হয়েছে আর্থিকভাবে, সচ্ছলতার দিক থেকে। সেই জিনিসটা আমরা মাথায় রেখে কাজ করে চলেছি। সুতরাং আগামী দিনেও সাংবাদিক বন্ধুরা, আপনাদের যেটা দাবি সনদ বিগত দিনে আপনারা আমাদের কাছে পেশ করেছেন, আগামী দিনেও আপনাদেরকে পেশ করার সেখানে স্কোপ রয়েছে। অ্যাক্রেডিটেশন বৃদ্ধি নয় শুধু, আমরা বিভিন্ন সময়ে এখানে সুজিতবাবু বলেছেন সিকিউরিটির ব্যাপার, এটা ঘটনা। এ রাজ্যে সাংবাদিক হত্যা হয়েছে তার দায়িত্ব পালন করতে গিয়ে। বিগত 18 সালের নির্বাচনের আগে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছি তার পাশেই শান্তনু ভৌমিককে সেখানে খুন করা হয়েছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য। আমাদের সরকার আসার পর সেগুলি সিবিআইকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সুদীপ দত্ত ভৌমিককে সেখানে খুন করা হয়েছে, সিবিআইকে অর্পণ করা হয়েছে। তো সাংবাদিকের উপর যে একটা অত্যাচার বা আক্রমণ সংঘটিত করার যে মানসিকতা বা ঘটনা আমরা বিগত দিনে পরিলক্ষিত করেছিলাম। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, আমার সঙ্গে ওই রাজনৈতিক ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই আমার একটা নিউজ আকারে চালিয়ে দিলাম, সেই জিনিসটা যেন না হয়। এটা আমাদের রাজ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পার্সোনাল অ্যানিমোসিটি, ব্যক্তিগত শত্রুতাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো নিউজ করবেন না। এতে করে অ্যাজ এ হোল মানুষ কিন্তু মিসগাইডেড হয়, মানুষ মিসলেড হয়। পরবর্তী সময় দেখা যায় যে তার সত্যর সঙ্গে তার কোনো সেখানে যোগাযোগ নেই। এটা আমরা বুঝতে পারি। আমাদের রাজ্যে মিডিয়া যে হাউসগুলো রয়েছে, আপনাদেরকে যে বেতন প্রদান করা হয়, আর্থিক সচ্ছলতারও সেখানে অনেকটা অভাব রয়েছে। কিন্তু সরকার তার জায়গায় থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুরজিৎ বাবুর বক্তব্যে সেটা প্রমাণিত হয়েছে। অ্যাড থেকে শুরু করে আর্থিক পেমেন্ট থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আগে থেকে আপনারা কোথায় ছিলেন, আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে। আমি আবারও বলছি, দিস গভর্নমেন্ট, আমাদের এই যে সরকার, এটা প্রো মিডিয়া সরকার। মিডিয়া
বান্ধব সরকার, সাংবাদিক বান্ধব সরকার। আপনাদের আশ্বাস দিচ্ছি আমি যে আগামী দিনে ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করব আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং আপনাদের মঙ্গলের জন্য, আগামী দিনে পথ চলার জন্য। আপনাদের যে গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভ, তার কণ্ঠস্বরকে আমরা কখনোই বন্ধ করে দিতে চাই না। ব্যক্তিগতভাবে যখন সেটা চলে আসে, তখনই কিন্তু সরকারের থেকে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় ইচ্ছার বিরুদ্ধে। সেই জিনিসটা যেন না হয়, সেটা কাঙ্ক্ষিত নয়, সেই জিনিসটা আপনারা মাথায় রেখে আগামী দিনে সেভাবেই সংবাদপত্র, আপনাদের চ্যানেল সেখানে পরিচালনা করবেন। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাই ইচ্ছা থাকলেও আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। কাল একটি কর্মসূচি ছিল এই প্রেস ক্লাবে, যেখানে আমি উপস্থিত ছিলাম। বা বিভিন্ন সময়ে যখন সাংবাদিকদের ডাকে বা প্রেস ক্লাবের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হই বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন বক্তব্য আমরা তুলে ধরতে চাই রাজ্যের সাংবাদিকদের ওয়েলফেয়ারের জন্য, তাদের আগামী দিনে সুন্দর ভবিষ্যতের জন্য। মাননীয় আমাদের আজকের এই সভার যিনি সংবাদপত্রে প্রতিবেদন পেশ করেছেন, স্বাগত বক্তব্য রেখেছেন সুরজিৎ বাবু, ওনার বক্তব্যে বলেছেন যে আগে সাংবাদিকদের জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ কত ছিল এবং বর্তমানে সে বরাদ্দ কত হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করে আমি এখানে সময় নষ্ট করবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে ছুটির দিন, অনেক কর্মসূচি রয়েছে, ব্যস্ততার মধ্যে রয়েছে, আমাকেও ওখান থেকে অমরপুর যেতে হবে। তাই আমি একটি কথাই বলবো আপনাদেরকে, যে কথা আমি বারবার বলি, সবসময় বলি এবং আগামী দিনেও বলবো, যে এই সরকার সাংবাদিক বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার, প্রো মিডিয়া গভর্নমেন্ট। সুতরাং যখনই আপনারা যে দাবিগুলো পেশ করেছেন, আলোচনার মাধ্যমে আমরা সেগুলোকে সুরাহা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও সেই সুরাহার চেষ্টা করব। এখানে এক্রেডিটেশনের কথা বলা হয়েছে। 276 জনের মতো বিগত দিনে এক্রেডিটেড জার্নালিস্ট ছিল আমাদের রাজ্যে, কিন্তু বর্তমানে আমি যখন দায়িত্ব নিলাম, আমরা আলোচনার মাধ্যমে, এখানে প্রণববাবুরা, বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা এখানে রয়েছেন, যখন দাবি উঠে এলো অ্যাক্রেডিটেশন বৃদ্ধি করার জন্য, আমরা আলোচনা ক্রমে প্রত্যেকটা হাউসকে আমরা দায়িত্ব দিলাম যে আপনাদের হাউস থেকে কাকে কাকে অ্যাক্রেডিটেশন প্রদান করতে হবে আমাদেরকে 7 দিনের মধ্যে নাম দিন। তারা কিছুদিন বাদে আমাদেরকে নাম প্রদান করলো, সেগুলো আমরা স্ক্রুটিনি করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবারকার সংখ্যাটা আমরা 300-র কাছাকাছি রাখবো এবং অধিকাংশ হাউস মফস্বলে যারা রয়েছেন তাদেরকেও যেন তাতে কাভার করা যায়, তার জন্য আমরা সেখানে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং ক্যাবিনেট প্রস্তাবে পাশ করিয়ে সেটাকে আমরা সিদ্ধান্ত আকারে গ্রহণ করেছি। খুব শীঘ্রই আমরা ক্যাবিনেটের যে অনুমোদন, সেটাকে আপনাদের মাধ্যমে এবং আপনাদের অ্যাক্রেডিটেশন প্রদানের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়িত করব। আপনাদেরকেও গোটা সমাজের জন্য গোটা মন্ত্রণালয় যেটা সরকার রয়েছে, সরকারের ভালো দিকগুলি যেগুলো তুলে ধরবেন। আরেকটা বিষয় আমি বলবো, সংবাদ আপনারা যারা পরিবেশন করবেন, ত্রিপুরা রাজ্যে ভূপেন দত্ত ভৌমিকের মতো মানে সংবাদ জগতের যিনি আইকন, বর্তমানে আমাদের আরো সাংবাদিকরা রয়েছেন, মানস পাড়া থেকে শুরু করে আমাদের সেবকদা থেকে অনেক সাংবাদিকরা রয়েছেন। সমস্ত সাংবাদিকদের থেকে আমাদের শেখা এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা এক যুগে কাজ করেছে, আপনারা আরেকটা যুগে নিউ যে একটা জেনারেশন চলছে সেটার জন্য আপনারা কাজ করছেন। সমালোচনা আমাদের হবে এবং আপনাদের সমালোচনা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব। আমরা সমালোচনার মাধ্যমে আমরা নতুন কিছু এগিয়ে যাব, কিন্তু নিউজ যাতে হয়, ভিউজ যাতে কম হয়। আজকে কিছু কিছু ক্ষেত্রে ভিউজের সংখ্যা বেশি দেখা যায়, এটা সমাজের জন্য, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা সুস্বাস্থ্যের পরিপন্থী। আপনারা সবাই নতুন যুগের সঙ্গে আপনারা চলছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদেরকে আমি আজকে আমাকে ডাকার জন্য আমি ধন্যবাদ জানাই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগবে, বিগত দিনে আপনারা যত সুবিধা আপনারা পেয়েছেন, আগামী দিনে আপনাদের সুবিধা যেটা লাগবে
সেটা আমরা সমাজের একটা ব্যক্তি হিসেবে আমরা সবাই আপনাদের সঙ্গে থাকব এবং আমরা একসঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের জন্য আমরা ত্রিপুরা রাজ্য যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না হয়, মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবার বিশ্বাসের সাথে সাথে আমরা সবার প্রয়াস, আমরা যারা রয়েছি সবার প্রয়াসের মাধ্যমে একটা শ্রেষ্ঠ ভারত নির্মাণ হবে। আর শ্রেষ্ঠ ভারত নির্মাণ করতে গেলে শ্রেষ্ঠ ত্রিপুরাকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ভারতের কল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন না। সেটা আপনারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক, সাবরুম পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হোক, বাংলাদেশের ভেতর দিয়ে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটাই হোক, আজকে প্রত্যেকটা সাবরুমে এসইজেড হোক, নর্থ ইস্টের সবচেয়ে রেলওয়ে প্ল্যাটফর্ম বড় হচ্ছে সাবরুমে, সমস্ত কিছু মিলিয়ে সেটা আপনাদের মাধ্যমে সম্ভব, সবটা তুলে ধরা আর ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যেটা আমাদের কাছে সংকল্প রেখেছিলেন, ওনার ব্যক্তিগত সংকল্প ছিল না, এটা সামূহিক সবার সংকল্প। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি তাদের যে অভিপ্রায় যে ত্রিপুরা ছোট রাজ্য এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সেই সংকল্পটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে আমাদের সামনে রেখেছিলেন। আরেক সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা নতুন সূর্য উদয় রাজ্যে হয়েছে। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে রাখি উৎসবের শুভেচ্ছা। আমি রাখি দেওয়ার জন্য এসেছি। আজাদি কা অমৃত মহোৎসব 75 বছরের আমরা এই প্রথম হর ঘর তিরঙ্গা উৎসব আমরা উদযাপন করেছি। আর আজকে অনেক বক্তারা আপনাদেরকে অনেক কিছু বলেছেন, হয়তোবা বিভিন্ন ধরনের পরিষেবা আপনারা যারা পেয়েছেন সেটার দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা হচ্ছেন আমাদের দর্পণ। আমরা যে কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আজকে ভারতবর্ষে 12 কোটি মানুষকে শৌচালয় দেওয়া হয়েছে, 9 কোটি মায়েদেরকে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, ভারতবর্ষে 45 কোটি 21 লাখ লোকরা জনধন অ্যাকাউন্ট করেছে, ভারতবর্ষে 2 কোটি 78 লাখ সুকন্যা সমৃদ্ধি যোজনার বেনিফিশিয়ারি রয়েছে, ভারতবর্ষে 17 কোটি 90 লাখ আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে এবং আয়ুষ্মান ভারত ডিজিটালাইজেশন যে ডিজিটাল যে প্রকল্পটাকে নিয়ে এসে সমস্ত কিছু আজকে পিএম গতিশক্তি বলুন, আজকে পিএলআই বলুন, রক্ষা ক্ষেত্রে ভারতবর্ষের ডিফেন্সের ক্ষেত্রে ভারতবর্ষ আজকে 25 নম্বর জায়গাতে আমরা রপ্তানিতে রয়েছি। 2013-14 ডিফেন্সে আমাদের রপ্তানি হতো 1941 কোটি টাকা জিনিসপত্র আমরা রপ্তানি করতাম, আজকে আমরা 25 নম্বরে আমরা প্রায় 30,000 কোটির উপরে আমরা রপ্তানি করছি। এই যে পরিকাঠামো, এই যে বিষয়গুলি 2013-14 নর্থ ইস্টের বাজেট ছিল 36,000 কোটি টাকা, 2022-23 নর্থ ইস্টের জন্য বাজেট হচ্ছে 76,000 কোটি টাকা, তার বাইরেও পিএম দিবেন 1500 কোটি টাকা। এই যে বিভিন্ন প্রকল্পগুলি সবগুলি মানুষের কাছে তুলে ধরার আমরা তো বলি, কিন্তু সেটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কাজ আজকের ওয়েব মিডিয়া, নিউ মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবচেয়ে তুরন্ত গতিতে সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়াকে আপনার মানুষের কাছে পৌঁছে দেয়। কারণ ভারতবর্ষে আজকে যে 132 কোটি আমাদের আধার কার্ড, 80 কোটি মানুষের কাছে আমরা নেট ব্যবহার করি, 118 কোটি মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল, আর 45 কোটি 21 লক্ষ মানুষের কাছে জনধন অ্যাকাউন্ট। গোটা যে একটা জায়গাতে একত্রীকরণ করে একটা যুগান্তকারী বিপ্লব যেটা এনেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, প্রত্যেকটা কাজ মানুষের কাছে তুলে ধরার যে কাজটা আপনারা করছেন সেটা আপনারা করছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা করছে, আমার পত্রকার বন্ধুরা করছেন। আমাদের দায়িত্ব
প্রিন্ট মিডিয়া থেকে অনেক বেশি। প্রিন্ট মিডিয়াতে যদি কোনো একটা খবর ছাপানো হয়, সেটা ক্লারিফিকেশন দেওয়ার জায়গা থাকে, কিন্তু আমরা যারা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি, সেটা ছাপাই দেওয়ার বা এটাকে ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ বহুত কম রয়েছে। আমরা সংবাদ জগৎকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা জানি, সম্মান করি। সেই 75-এর যে কালা দিবস ইমার্জেন্সি বলুন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পরিবর্তন এবং সময়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে গোটা দেশ যখন ডিজিটাল হওয়ার ধাপে ধাপে এগিয়ে চলছে, বর্তমান সময়ে ভারতবর্ষ দুনিয়াতে যে 100% ডিজিটাল কাজকর্ম হয়, তার মধ্যে 40% কিন্তু ভারতবর্ষ আমাদের দেশে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকার যেমন পরিবর্তন অনেক কিছু করেছে, সে আমাদের সংবাদ জগতেও আমাদের সাংবাদিক বন্ধুরা নিউ মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন ভাবে আপনারা নিজেদেরকে পরিমার্জিত করেছেন এবং আপনাদের মধ্যে পরিবর্তন এনে যুগের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ মাধ্যম আপনারা সমাজের কাছে, রাজ্যের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন। তার জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমাদের সরকার, যেটা মাননীয় সম্পাদক মহোদয় প্রণব সরকার মহোদয় বলেছেন, যেটা ত্রিপুরা রাজ্যে সাংবাদিকরাও মানুষ, সাংবাদিকরা আমাদের সমাজের, এবং সাংবাদিকরা যতটা ধৈর্য এবং সহানুভূতি নিয়ে কাজ করছেন, সেটাকে তাদের সুবিধা অসুবিধা অ্যাড্রেস করার মতো সরকার এগিয়ে আসবে, সেটা আমরা সাংবাদিক বন্ধুরা কখনো কল্পনাও করতে পারিনি। আজকে প্রণবদা যেটা বলেছেন যে মাননীয় বিপ্লব কুমার দেব সরকার আসার পরে রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন ওভার একবারে এক্সট্রিম লেভেল, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যার যেভাবে কথা বলা সেটা আমরা বলতে পারি। সাংবাদিকের উপরে হামলা, আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসি, শুনি যে আজাদি কা অমৃত মহোৎসব 75 বছর, আমরা 2047 আমরা 100 বছরে পৌঁছে যাব। আমরা এই জায়গাতে কেউ থাকবো, কেউ থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে আগামী 25 বছর আমাদের স্টার্টআপ PLI, যেটা আমি বললাম, আমাদের যুবকরা 65% যুবক, যেটা 18 থেকে 35 বছর, 50% যুবক যুবতী 29 বছরের, 18 থেকে 29 বছরের মধ্যে রয়েছে। স্টার্টআপের মধ্যে PLI এর মাধ্যমে বিভিন্ন যে ব্যবস্থা রয়েছে, সবকিছুর মাধ্যমে আমরা ভারত পৃথিবীর মধ্যে 1 নম্বর জায়গা আমরা পৌঁছে যেতে চাই। সেই লক্ষ্যে 25 বছরের একটা সংকল্পনা নিয়ে, একটা প্রারূপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবাইকে নিয়ে কাজ করছেন। আমাদের ভারতবর্ষে ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্য যখন 50 বছর পূর্তি আমরা উদযাপন করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা অনলাইনে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যোগ করে আমাদের রাজ্যকেও আগামী 2047 পর্যন্ত কি কি ভিশন আমরা দেখি, আমাদের যুবকরা কি কি স্বপ্ন থেকে ত্রিপুরাকে নিয়ে আগামী 2047 পর্যন্ত ভারত কোন জায়গাতে থাকবে, এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে তাল মিলিয়ে আমাদের ত্রিপুরায় কোন জায়গাতে থাকবে, সেই স্বরূপটা, সেই প্রারূপটাও তৎকালীন মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। রুটম্যাপ তৈরি রয়েছে, এবং সেই রুটম্যাপের মধ্যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদেরকে বাদ দিয়ে আমরা এই রুটম্যাপ নির্মাণ করিনি, তৈরি করিনি। সেই ভিশনকে আমরা অনেকে ভাবে এটা বোধহয় বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত কিন্তু অভিপ্রায়, এটা নয়, এটা সাময়িক লিডারশিপ যিনি দেবেন ওনার উপরে ডিপেন্ড করবে সৈনিকরা কিভাবে কাজ করবেন। বেশি সোলজার, গুড সোলজার, ব্যাড সোলজার হয় না, ব্যাড লিডার, গুড লিডার, মানে লিডারশিপের উপরে ডিপেন্ড করে যে যুদ্ধ করতে
কিভাবে জয়লাভ করা যায় সেই লিডারশিপ উনি আমাদেরকে দিয়েছেন এবং 2047 পর্যন্ত ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্টেট হিসেবে আমরা দেখতে চাই এবং সেটা আমরা দেখব। আমরা সবাই মিলে তার জন্য কাজ করব সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন। এই ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি রচনা করা হয় আর পরবর্তী সময়ে ভাবে তাকে তার গতি আর অগ্রগতি দুটাই হয় আর পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজের অধিকার পাওয়ার যে স্বাদ তার মধ্যে 25% যে ত্রিপুরা সরকারের কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্টের শেয়ার তার উপলব্ধি সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অ্যাক্রিডিটেশন কার্ড যেটা মাত্র প্রিন্ট মিডিয়াকে দেওয়া হতো, ইলেকট্রনিক্স মিডিয়াকে দেওয়া হতো না। এই 3-4টি বড় কাজ হয়েছে। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর 2018-তে যখন 25 বছর টানা কমিউনিস্টের সরকারের পর 0 থেকে সরকার আসলো, আমি বলতাম চাল চরিত্র চেহারা। লাস্ট যখন মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে এসেছিলেন তো গাড়িতে উঠে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ত্রিপুরার কি কি পরিবর্তন হচ্ছে, কি কি করেছে আমাদের বল, আর কোন কাজটা সবচেয়ে বড় কাজ হয়েছে আমাকে একটু বলো। আমি ওনাকে বলেছি ত্রিপুরার সবচেয়ে বড় কাজ হয়েছে যেটা মানুষের চাল চরিত্র চেহারা ওয়ার্ক কালচার সেটা এসছে। তো বলছি কত পার্সেন্টেজ? আমি 65% আশপাশে। আসলে তো হয়েছে। আজ অজয় ঘোষের মতো সাধারণ গরিব ঘরের এক ছেলে 12 দিতে পারেনি, মাধ্যমিক পাস করেছে, রাজস্থানে বোনের বাড়িতে যায় ও সেখানে গিয়ে জুস কিভাবে বানানো হয় শিখে গেছে। ভেজ পাকোড়া আর নন ভেজ পাকোড়া যাই হোক, চিংড়ি পাকোড়া সেখান থেকে বানানো শিখেছে। শিখে এসে এখানে আগরতলায় ইস্কন টেম্পলের অপোজিটে স্টল লাগিয়ে জুস বিক্রি করছে। 21% যে খরচা আমাদের বাইরে চলে যেত সেটা কমিয়ে এনেছে মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় 50,000 কোটি টাকা সেভ করেছে, যেটা চলে যেত বাইরের দেশের মধ্যে। আজ দেশীয় কায়দায় ভারতবর্ষের ডিফেন্সের যে সরঞ্জাম তৈরি হয় তার ব্যবস্থা করেছেন নরেন্দ্র ভাই মোদী। আজকে 13,000 কোটি টাকা ডিফেন্স সামগ্রী আমরা বাইরের দেশে বিক্রি করি, তার নাম নরেন্দ্র ভাই মোদী। শুধু তেরঙ্গা ওঠাননি, উনি তেরঙ্গার সঙ্গে সঙ্গে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া সেই জায়গাতে কাজ করেছেন। কাজ করে প্রমাণিত করেছেন। কাজ করা সবাই কাজ করে প্রমাণিত করা কিছু লোক পারে, কিছু লোক পারে। তার জন্য আমি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুরা এখানে বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, আমি দেখি প্রণব বাবু হাততালি দেওয়ার জন্য বলতে দুজন বসে আছে, হাততালি দাও, কিছু দেয় কিছু দেয় না, কিচ্ছু হবে না। হাততালি বিপ্লবদের দুনিয়াতে বহু দেখেছে, হাততালি দিয়ে কি হয় না হয় আলাদা বিষয়, কিন্তু হৃদয় হতে হয়, পরিবর্তন অনুভব করতে হয়। বুকে হাত দিয়ে বলুন তো দেখি কে পরিবর্তন করেনি সরকার? নরেন্দ্র ভাই মোদী ভারতের চেহারা পরিবর্তন করেনি? আজকে দুনিয়াতে যখন কোনো ইসরায়েলে বা কোনো জার্মানিতে গিয়ে আমরা নামি, তা আমরা বলি আমরা ভারতবাসী। আগে যখন যে কোনো জায়গায় অ্যামস্টারডামে এয়ারপোর্টে নামতাম, কোথা থেকে এসে ভারতীয় ব্ল্যাক ইন্ডিয়ান। আজ বলে 56 ইঞ্চ মোদীর দেশ থেকে এসছো, মোদী সেটা করে দেখিয়েছে। মোদী সে ব্যক্তি ত্রিপুরা রাজ্যের পুরনো সরকার থাকাকালীন সমস্ত সময় লাঞ্ছনা বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, কিচ্ছু নাই, গেছে গা, এই শব্দগুলি আয়াত করা হয়েছিল চীন, রাশিয়া,
সোভিয়েত ইউনিয়ন থেকে, কমিউনিস্ট কান্ট্রি থেকে আয়াত করা হয়েছিল। কিন্তু মোদী এসে এই রাজ্যের মধ্যে বলে 2019-এর লোকসভা ইলেকশনে মোদীর পরে গার্লস স্কুলের ময়দানে বলে, হ্যাঁ ভারতবাসী আসো, এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শেখো, এরা দূরদর্শী, এরা মেহনতি, এরা নির্ণয় নিতে জানে, আসো ভারতবাসী এসে শেখো ত্রিপুরার মানুষের কাছ থেকে। সেই উপহার নরেন্দ্র ভাই মোদী দিয়েছে স্বাভিমান ত্রিপুরার মানুষকে। না হলে আগে কলকাতার এয়ারপোর্টে ত্রিপুরার মানুষ যদি নামতো, তো কলকাতা থেকে ত্রিপুরা, আগরতলা থেকে বাংলাদেশে, আজ কলকাতা এয়ারপোর্ট ত্রিপুরা থেকে আগরতলা থেকে নামে, তখন বলে যে দেখো ত্রিপুরা থেকে লোক এসছে, সেই জায়গা ত্রিপুরা চলে গেছে। এখন আর ত্রিপুরার মানুষকে বাংলার বলে কেউ গালি দিতে পারে না ওয়েস্ট বেঙ্গলে। এখন যখন ত্রিপুরা মানুষ ওয়েস্ট বেঙ্গল এয়ারপোর্টে নামে, বলে দেখো আমরাও পরিবর্তন করেছিলাম 32-33 বছরের কমিউনিস্ট সরকারকে, ত্রিপুরার মানুষও পরিবর্তন করেছে। ত্রিপুরার মানুষ মোদির হাতে তুলে দিয়েছে। তার জন্য পার ক্যাপিটা ইনকাম 2017-তে 1,04,44 টাকা ছিল, সেটা বেড়ে করোনার মতো 1,31,000 টাকা হয়ে গেছে। অথচ বাংলাদেশেও কমিউনিস্টকে পরিবর্তন করে সেই চাচি আর ভাতিজাকে বসিয়েছিল। তার পরিণাম টানা 3 বারের সরকার এসে 15 আগস্টের সময় জাতীয় পতাকা উঠিয়েছে। আমাদের হাত তুলে তো দেখি, একজন কজন, এই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে এর আগে, এবার নয়, এর আগে কে কে জাতীয় পতাকা তুলেছে বাড়িতে? এর আগে এইবার 15 আগস্টে নয়, কতজন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, না হলে 21, 22, 23, 25 জন। এবার কে কে তুলেছে হাতে মতো দেখি? সবকা সাথ সবকা বিকাশ हो गया। পরিবর্তন হয়েছে। আগে 21 জন বা 22 জন জাতীয় পতাকা তোলা, আজ 100% এই সভাগারে যারা আছে সবাই তার বাড়িতে জাতীয় পতাকা উঠিয়েছে। পরিবর্তন হয়নি, চাল চরিত্র চেহারা পরিবর্তন হয়নি, নিশ্চিত হয়েছে সভাগারে তো হয়ে গেছে। আগে অধিকার ছিল না জাতীয় পতাকা উঠানোর সভা, এবার তার সরলীকরণ করে মাননীয় প্রধানমন্ত্রী 13 তারিখ থেকেই জাতীয় পতাকা বাড়িতে তুলতে পারবে। বিপ্লব দেব যখন 18 রাতে ঘুরে রিয়াং এলাকাতে ঘুরে, তখন গিয়ে দেখে সাইকেলের মধ্যে জাতীয় পতাকা লেগে কোন জনজাতি গরিব ছেলে ঘুরছে, তার দৃশ্য ত্রিপুরাতে বানানো দেখেছে। একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধান মূল মন্ত্র কি? স্বনির্ভর মানসিকতা। আত্মনির্ভর মানসিকতা কোথা থেকে আসে? আত্মনির্ভর মানসিকতা, স্বনির্ভর মানসিকতা, পরনির্ভরশীল মানসিকতা থেকে বেরিয়ে যাওয়া কে তৈরি করবে? কে তৈরি করবে বলুন তো দেখি? ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, লিডার, তারা একটা মাধ্যম মাত্র। তৈরি কে করবে? স্বনির্ভর মানসিকতা কে তৈরি করবে? কোন পরিবেশে তৈরি হবে? রাষ্ট্রভক্ত নাগরিক, দেশপ্রেমিক নাগরিক ही স্বনির্ভর মানসিকতা সম্পন্ন দেশ দিতে পারে, আত্মনির্ভর ভারত দিতে পারে, আত্মনির্ভর পরিবার দিতে পারে। তার আগে কেউ পারে না। ইতিহাস বলে দেখুন, ভবিষ্যৎ বলে দেখুন, অতীত দেখুন, বর্তমান দেখুন, দুনিয়াতে দেশপ্রেমিক নাগরিক যেই যেই কান্ট্রিতে আছে, সেই সেই কান্ট্রিগুলি দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ। জাপান হোক, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড হোক, আর আমেরিকা হোক, আর সর্বোপরি ইসরায়েল। যখন বিশালগড়ের ভেতরে গ্রামের মধ্যে একটা ছেলে পানের দোকান দিয়ে বসে গেছে, আর তার পুঁজি কত? বলে পঞ্চায়েত থেকে আমি 15,000 টাকা সাবসিডাইজ লোন নিয়েছি, পঞ্চায়েত দিয়েছি। রোজগার কত করে? 15,000 টাকা পুঁজি লাগিয়ে 14,000 টাকা মাসে রোজগার করে। আমার কোন ইলেকট্রিক্স মিডিয়ার বন্ধুরা পারবে রোজগার করতে? 15,000 টাকা পুঁজি, 14,000 টাকা রোজগার করে পান দোকান দিয়ে। যদি কমিউনিস্টের সরকার থাকতো, পুরনো ব্যবস্থা থাকতো, তাহলে ওই ছেলেকে বলতো বিয়ে করবো, চাকরি দেবো।
ঘুরতে থাকতো ঘুরতে থাকতো ঘুরতে থাকতো। আর তার ছেলে, তার পত্নী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, পান বিক্রি করে ছেলেকে কনভেন্ট স্কুলের মধ্যে পড়ায়। আগে সেসব স্কুলের পড়ার অধিকার কাজ ছিল কোন অফিসার ছেলে, কোন প্রশিক্ষিত ব্যক্তি, আর্থিকভাবে যে স্বয়ংসম্পূর্ণ। আজ এই পান দোকানের ছেলেও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারে, এটা পরিবর্তন হয়েছে। বেকার শব্দটা ত্রিপুরা থেকে অনেকটাই চলে গেছে। আগে কোনো কিছু হলে মেয়ে ছেলে এমএ পাস করে গেছে, এমএ এমফিল করেছে, পিএইচডি করে নিয়েছে, এমবিবিএস এমডি করে নিয়েছে। বাড়িতে দুটা ছেলে একটা মেয়ে আছে, মেয়েটা হয়তো বা ইংলিশ এমএ করে আছে। যখন মেয়েটা পড়াশোনা করে তখন কেউ যদি এসে বাবাকে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায় আছে, বলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পড়াশোনা কমপ্লিট করে মেয়ে যখন বাড়িতে এসছে তখন বাবাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি করে, বাবা বলে আমার মেয়ে খুব দেখা। এই শব্দটা ত্রিপুরাতে কে আবিষ্কার? আরে এমএ পাস করা কোনো মেয়ে বেকার কিভাবে হতে পারে? কে সে আবিষ্কার করলো বেকার শব্দ? কি ত্রিপুরাতে ছিল এই শব্দ রাজন্য যুগে? ত্রিপুরার ইতিহাস বলে বেকার শব্দ ছিল। ব্যয় রোজগার হতে পারে, বেকার কিভাবে হতে পারে? আমরা বেকার তাকে বলি যদি কোনো মানুষ অসফল হয়, আরে বেকার লোক। একটা এমএ পাস ছেলেকে, এমবিবিএস এমডি করা ছেলেকে, একটা জার্নাল মাস কমিউনিকেশন করা ছেলেকে বেকার কিভাবে বলে? তার পরিবর্তন হয়েছে। এটা ক্যাডার রাজ আর মাফিয়া রাজ ছিল, তার থেকে অনেকাংশে মুক্তি পেয়ে মানুষ কর্মসমতার দিকে চলে গেছে, কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। তার জন্য পানের দোকানের কথা বললাম, তার জন্য জুসের দোকানের কথা বললাম, সেই দিশাতে তৈরি হয়েছে। আর আগরতলা এয়ারপোর্টে নামার পর আমার গর্ব হয় যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে এই ত্রিপুরা শিব মন্দিরের পুণ্যভূমির মাটিতে দাঁড়িয়ে বলে যে গুয়াহাটির কাছে ওটা এত সুন্দর এয়ারপোর্ট নেই। তখন বিপ্লব দেবের হৃদয় ভরে যায়, মন ভরে যায় যে আমাদের কাছে সেই মানসিকতার ত্রিপুরা তৈরি হতে চলছে। অনেক সময় আমরা বুঝতে পারি না, পরিবর্তন যখন হয়ে যায়, মা তার শিশুর যখন পরিবর্তন হয় ধীরে ধীরে বাড়ে, মা বাবা অনুভব করতে পারে না। কিন্তু দূর থেকে কেউ যদি 4 বছর পরে আপনার বাড়িতে এসে বলবে আচ্ছা মেয়েটাকে তো এতটা দিয়ে কত বড় হয়ে গেছে, তার জন্য আমরা যারা ত্রিপুরাবাসী আমরা অনেক সময় সেটা অনুভব করতে পারি না। অনুভব করার জন্য আত্মচিন্তন করা দরকার, দিনে একবার আত্মচিন্তন করা দরকার যে 2018 আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি। তখন দেখবেন আপনি আপনার সামনে পরিবর্তন চলে আসবে। শুধু ইলেকট্রনিক্স মিডিয়াতে পরিবর্তন এসছে তেমন না, ত্রিপুরার মাটিতেও পরিবর্তন এসছে। আর 7-7টি এক্সপ্রেস ট্রেন রাজধানী থেকে সবকিছু ত্রিপুরাতে দৌড়ায়। আচ্ছা ডাইরেক্ট ফ্লাইট ত্রিপুরাতে এসে নেমে যায়। আগে 1.5 দিন লাগতো দিল্লিতে পৌঁছতে, আর 2 ঘন্টা 25 মিনিটে আমরা দিল্লি পৌঁছে যাই। সেই হিসাবে সরকার কাজ করেছে। আমি বলি না সবকিছু হয়ে গেছে, কিন্তু হয়েছে। কিন্তু মাঝে মাঝে দেখি যখন বিভিন্ন জায়গাতে পেইড নিউজ হয়, আমি বারবার বলতাম যে পেইড নিউজ থেকে রিয়েল জার্নালিজম থেকে বেরিয়ে আসা। কারণ কি, চাল চরিত্র চেহারা শুধু বিপ্লব দেবের যে চলবে এমন নয়, প্রত্যেক ব্যক্তির হতে হবে, প্রত্যেক সেক্টর হতে হবে, তবেই গিয়ে ত্রিপুরা এক নতুন দিশায় চলবে। আমি আশা করি আমার ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা যারা দূর দূর থেকে এসছেন, আর এবার আমি প্রণব বলবো আমার জন্য না, মেয়রের জন্য একটা হাততালি দেন, দেখি কতজন দেন। এখন সময় দেন। আমি আবদার করি আপনাদের কাছে, আমি আপনাদেরকে বহু কিছু বলে দিয়েছি। প্রণব যেটা বলেছেন এটা কাজের সময় সবকিছু হয়ে গেছে। এটা প্রবাহমান নদীর ডেভেলপমেন্ট, যখন অন্য রোড হবে, এয়ারপোর্ট হবে, তো জার্নালিজম হবে না। এখানে যেখানে দাঁড়িয়ে আছি 25-30 বছর, 40-50 বছর হতে হবে আপনাদেরকে বিনা শীতল হওয়ার মধ্যে এখানে বসে কনফারেন্স করতে হতো। আজকে শীতল হওয়ার মধ্যে কনফারেন্স হচ্ছে, সেটাও বহু কল্যাণে, এবং এখানে যারা বসে আছেন তাদের কল্যাণ হয়েছে। আমার কল্যাণে না, অ্যাপ্লিকেশনটা ওনারই লাগিয়েছিলেন, আমার কাছে ওনারাই দিয়েছিলেন, ওনারাই পরিশ্রম করেছেন, ওনাদের কারণে হয়েছে। আমি তো মাত্র সামনে একজন ব্যক্তি ছিলাম। তার জন্য ব্যক্তি বড় না, তার কাজ বড় হয়, তার ব্যবস্থা বড় হয়। সেই সাথে সবাই মিলে কাজ করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হয়তো বা খিদে লেগেছে, এখন খাবার পড়া, আমিও খাবো। এবার হাততালিটা সবাই যদি না দেয়
যে জোর করে হাততালি নিয়ে নিয়ে আবদার করে নিয়েছি, এই মানসিক প্ল্যানে সবাই নিজের জীবনে উন্নতি হোক, উন্নত ব্যবস্থার দিকে যান, আর নিজের জীবন সুন্দর হোক, পরিবারকে সবাইকে নিয়ে সুন্দর ত্রিপুরা তৈরি করুন, সুন্দর মানসিকতা রাখুন, পজিটিভিটি রাখুন, দুনিয়া আপনার সামনে হেরে যাবে, দুনিয়া আপনার সামনে চলে আসবে। নেগেটিভিটি রাখলে সবচেয়ে আগে হাত আপনার হবে, পজিটিভিটি রাখলে দুনিয়া আপনার সামনে হেরে যাবে। সেই মানসিকতা কাজ করুন। সবাইকে অনেক অনেক